রাজনীতিতে একটা অমোঘ সত্য আছে। মানুষ যখন ভয় জয় করতে শেখে তখন বড় বড় সিংহাসনও কাঁপতে শুরু করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সবচেয়ে ক্ষমতাধর প্রার্থী, কিন্তু বলা হচ্ছে তিনি নাকি এবার নির্বাচনে হেরে যাবেন। সেখানকার জামায়াতের দেলোয়ারের কাছে তিনি নাকি হেরে যাবেন। মির্জা ফখরুল ইসলাম কি এমন করলেন যার কারণে তিনি আজ হারার পথে? আসলেই কি এসব কথা সত্য, নাকি তার বিপক্ষ দল হেরে যাবে দেখে এসব ছড়াচ্ছে? বলা হচ্ছে লড়াইটা এখন আর কেবল ধানের শীষ বনাম দাড়িপাল্লার নয়, বরং লড়াইটা এখন জাতীয় পর্যায়ের আভিজাত্য বনাম মাটির মানুষের সরলতার। একদিকে ৩০ বছরের রাজনৈতিক ক্যারিয়ার আর কারাবরণের ইতিহাস, অন্যদিকে মাজলুম এক নেতার গত কয়েক বছরের নিরন্তর সেবা আর সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া এক নতুন নেতৃত্বের পদধ্বনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ছোট ভিডিও কিংবা ১ সেকেন্ডের অবজ্ঞাকে পাল্টে দিতে পারে কয়েক দশকের রাজনৈতিক ঐতিহ্য। ঠাকুরগাঁও কি তার পুরনো অভিভাবকের ওপরে আস্থা রাখবে, নাকি পরিবর্তনের নেশায় এক নতুন সূর্যোদয়কে বরণ করে নেবে? আজ আমরা রাজনীতির সেই জটিল অঙ্ক মেলাব, যেখানে অভিজ্ঞতার পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে তারুণ্যের জোয়ার। শুরু করছি ঠাকুরগাঁও ১ আসনের সেই মহাযুদ্ধের ব্যবচ্ছেদ, যা কাঁপিয়ে দিচ্ছে দেশের রাজনীতির তখত তাউস। প্রথমে মির্জা ফখরুল ইসলামের প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ দেলোয়ার হোসেন, যিনি মাটির গভীর থেকে উঠে আসা এক নেতা। ঠাকুরগাঁও ১ আসনের বর্তমান রাজনৈতিক আলোচনার কেন্দ্রে যদি কোনো নাম সবচেয়ে বেশি স্পন্দিত হয়, তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। জামাত ইসলামীর এই প্রার্থী আজ কেবল একটি দলের প্রতিনিধি নন, তিনি হয়ে উঠেছেন ঠাকুরগাঁয়ের খেটে খাওয়া সাধারণ মানুষের এক পরম আস্থার প্রতীক। দেলোয়ার হোসেনের এই উত্থান কোনো জাদুমন্ত্রের মাধ্যমে হয়নি, এটি এক দীর্ঘ ধৈর্যশীল এবং পরিকল্পিত যাত্রার ফসল। যখন বাংলাদেশের বড় বড় নেতারা ঢাকায় বসে ক্ষমতার দাবার চাল চালতেন, তখন দেলোয়ার হোসেন ঠাকুরগাঁয়ের প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া আর প্রতিটি অলি গলি চষে বেরিয়েছেন। গত ১৫ বছর যখন তার দলের ওপর ছিল চরম রাষ্ট্রীয় নিপীড়ন, তখন তিনি মাঠ ছেড়ে পালাননি, বরং তিনি মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন সেবা নিয়ে। করোনাকালীন দুর্যোগে যখন মানুষ ভয়ে ঘরে দরজা বন্ধ করে রেখেছিল, তখন দেলোয়ার হোসেনকে দেখা গেছে মাস্ক আর স্যানিটাইজার নিয়ে সাধারণ মানুষের পাশে। বন্যায় যখন উত্তরের জনপদ ডুবে যাচ্ছিল, তখন তিনি ত্রাণ নিয়ে ছুটে গেছেন দুর্গম এলাকায়। শীতের রাতে যখন ছিন্নমূল মানুষ কাঁপছিল, তখন তিনি কম্বল নিয়ে হাজির হয়েছেন তাদের ঝুপড়িতে। এই সবসময় পাশে থাকার রাজনীতি তাকে সাধারণ মানুষের কাছে আপনজন করে তুলেছে। দেলোয়ার হোসেনের সবচেয়ে বড় শক্তি হলো তার অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন ভাবমূর্তি। ঠাকুরগাঁওয়ের ভোটাররা আজ এমন একজন নেতৃত্ব খুঁজছেন যার গায়ে দুর্নীতির কোনো ছিটে ফোঁটা নেই। দেলোয়ার হোসেন সেই মাপকাঠিতে ১০-এ ১০। তার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা কোনো ধরনের দখলদারিত্বের অভিযোগ নেই। সাধারণ মানুষ বলছে, আমরা এমন একজন নেতা চাই যার কাছে যেতে কোনো প্রোটোকল লাগে না, যাকে ডাকলে মাঝ রাস্তায় রিকশা থামিয়েও পাওয়া যায়। দেলোয়ার হোসেনের কোনো ব্যক্তিগত আভিজাত্য নেই, তার নেই কোনো বিলাসবহুল প্রোটোকল। তার এই সাদাসিধে জীবনযাপন তাকে মির্জা ফখরুলের মতো হিমালয় সম নেতার সামনে এক অপরাজেয় চ্যালেঞ্জ হিসাবে দাঁড় করিয়েছে। জামাত ইসলামীর রাজনীতি নিয়ে নানা বিতর্ক থাকলেও ঠাকুরগাঁওয়ে দেলোয়ার হোসেন নিজেকে একজন মানবিক ও অসাম্প্রদায়িক নেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। ৫ আগস্টের পরবর্তী অস্থির পরিস্থিতিতে যখন সারা দেশে এক ধরনের আতঙ্ক ছিল, তখন দেলোয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের মন্দির এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় যে সাহসী ভূমিকা পালন করেছেন, তা দলমতের ঊর্ধ্বে সব মহলে প্রশংসিত হয়েছে। তিনি নিজের রাত জেগে মন্দির পাহারা দিয়েছেন, সংখ্যালঘুদের মনে সাহস জুগিয়েছেন। এর ফলে ঠাকুরগাঁওয়ের হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের একটি বড় অংশ আজও মনে করছে মানুষ হিসেবে দেলোয়ার হোসেনকে ভোট দেওয়া যায়। এই মানবিক ভাবমূর্তি তাকে ভোটের মাঠে বিশাল এক সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। ঠাকুরগাঁও ১ আসনে প্রায় ৪০% ভোটারই তরুণ। এই জেনজি ভোটাররা ২০২৪-এর বিপ্লব দেখেছে। তারা কোনো দলের অন্ধ গোলাম নয়, তারা চায় মেধার রাজনীতি এবং স্বচ্ছতা। দেলোয়ার হোসেন তারুণ্যের এই ভাষা বুঝতে পেরেছেন। তিনি কোনো পুরনো জরাজীর্ণ রাজনীতির কথা না বলে আধুনিক, বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত ঠাকুরগাঁও গড়ার স্বপ্ন দেখাচ্ছেন। জামাতের সুশৃঙ্খল এবং নিবেদিত প্রাণ সংগঠন তাকে এমন এক শক্তিশালী ভিত্তি দিয়েছে, যা ভাঙ্গা এখন অন্য যে কারোর জন্য কঠিন। তরুণরা তাকে দেখছে এক রোল মডেল হিসেবে, যিনি বড় পদের লোভ না করে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, দেলোয়ার হোসেনের এই জনপ্রিয়তা কেবল নির্বাচনী সভা বা মিছিলের সংখ্যা দিয়ে মাপা যাবে না। এটি এখন ভোটারদের একটি নীরব বিপ্লবে রূপ নিয়েছে।
মানুষ আজ বিকল্প খুঁজছে, আর দেলোয়ার হোসেন সেই বিকল্প হিসেবে নিজেকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। তার বিনয়, তার সততা এবং তার নিরন্তর সেবা তাকে ঠাকুরগাঁয়ের ডার্ক হর্স হিসেবে রাজনীতির মূল মঞ্চে নিয়ে এসেছে। উল্লেখ্য, দেলোয়ার হোসেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে জামাতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি। ছাত্র শিবিরের সভাপতি থাকাকালে গ্রেফতার হয়ে টানা 57 দিন রিমান্ডে নির্যাতনের শিকার হন দেলোয়ার হোসেন। এই ঘটনার পর তিনি একজন মুসলিম নেতা হিসেবে পরিচিতি পান। এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহিরুহের ছায়া ও অস্তিত্বের লড়াই। মোহাম্মদ দেলোয়ার হোসেনের এই উদীয়মান শক্তির বিপরীতে দাঁড়িয়ে আছেন রাজনীতির এক বিশাল বটবৃক্ষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেলোয়ার হোসেনের তারুণ্য আর সেবার বিপরীতে মির্জা ফখরুলের আছে 30 বছরের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং এক জাতীয় পর্যায়ের বিশাল ব্যক্তিত্ব। মির্জা ফখরুল কেবল ঠাকুরগাঁওয়ের নেতা নন, তিনি সারা বাংলাদেশের বিএনপির এক অবিসংবাদিত কণ্ঠস্বর। বিএনপির মহাসচিব হিসাবে গত 15 বছরে মির্জা ফখরুল যা সহ্য করেছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। প্রায় শতাধিক মামলা, বারবার কারাবরণ আর সরকারের কঠোর দমন পীড়নের মুখেও তিনি দলকে ভেঙে যেতে দেননি। ঠাকুরগাঁও এক আসনটি তার পৈতৃক ভিটা এবং তার রাজনীতির সূতিকাগার। প্রবীণ ভোটারদের কাছে মির্জা ফখরুল মানেই এক বিশেষ আবেগ। তাদের চোখে তিনি একজন বিদ্বান, ভদ্রলোক এবং অভিজাত রাজনীতিবিদ। মির্জা ফখরুলের সবচেয়ে বড় শক্তি যেমন তার জাতীয় নেতৃত্ব, তেমনি এটি এখন তার জন্য এক বড় সংকটে রূপ নিয়েছে। গত 1.5 দশকে তাকে অধিকাংশ সময় কাটাতে হয়েছে ঢাকায়। রাজপথের আন্দোলন আর কারাবরণ তাকে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাহিরে নিয়ে গেছে। স্থানীয় ভোটারদের একটি বড় অংশ মনে করছে ফখরুল সাহেব বড় নেতা, তাকে আমরা টিভিতে দেখি, খবর শুনি, কিন্তু আমাদের বিপদে আপদে তাকে কাছে পায় না। এই শূন্যতার সুযোগটি চমৎকারভাবে কাজে লাগিয়েছেন দেলোয়ার হোসেন। ফখরুল সাহেব যখন জাতীয় ইস্যু নিয়ে টকশো আর প্রেস ব্রিফিংয়ে ব্যস্ত ছিলেন, তখন দেলোয়ার হোসেন স্থানীয় মানুষের নুন ভাতের সমস্যা সমাধানে ব্যস্ত ছিলেন। মির্জা ফখরুল ব্যক্তিগতভাবে শত সজ্জন হলেও তার ছায়াতলে থাকা কিছু স্থানীয় নেতা এবং তার পরিবারের কিছু সদস্যের বিরুদ্ধে দাপট দেখানোর অভিযোগ দীর্ঘদিনের। 5 আগস্টের পর ঠাকুরগাঁওয়ে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দখলদারিত্ব এবং প্রভাব বিস্তারের যে অভিযোগ উঠেছে তা সরাসরি ফখরুল সাহেবের জনপ্রিয়তায় আঘাত করেছে। সাধারণ মানুষ আজ প্রশ্ন করছে, যাদের অধীনে গত 15 বছরে নেতাকর্মীরা এত বেপরোয়া, তাদের হাতে ক্ষমতা গেলে সাধারণ মানুষের জানমালের কী হবে? এই দাপুটের সংস্কৃতি সাধারণ ভোটারদের বিএনপি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সম্প্রতি মির্জা ফখরুলের একটি ভাইরাল হওয়া ভিডিও ঠাকুরগাঁওয়ের নির্বাচনী আমেজকে নাড়িয়ে দিয়েছে। ভিডিওতে দেখা যায় এক সাধারণ ভক্ত বা কর্মীকে ফখরুল সাহেব অত্যন্ত তাচ্ছিল্যভরে সরিয়ে দিচ্ছেন এবং হ্যান্ডশেক করতে অনীহা প্রকাশ করছেন। এই একটি ভিডিওকে সাধারণ ভোটাররা তার অভিজাত অহংকার হিসেবে দেখছেন। ঠাকুরগাঁওয়ের মতো এলাকার মানুষ যারা আত্মসম্মানকে প্রাণের চেয়ে বেশি গুরুত্ব দেয়, তাদের কাছে এই দৃশ্যটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। বিপরীতে দেলোয়ার হোসেনের সালাম করা বা বুকে জড়ে ধরা দৃশ্যগুলো মানুষের হৃদয়ে ভিন্নভাবে দাগ কাটছে। রাজনীতিতে অনেক সময় বছরের পর বছরের ত্যাগের চেয়ে একটি ছোট নেতিবাচক আচরণ বড় হয়ে দেখা দেয়। ফখরুল সাহেবের 30 বছরের ক্যারিয়ার কি এই একটি ভিডিওর কাছে হার মানবে? সেটি এখন দেখার বিষয়। এদিকে ঠাকুরগাঁও এক আসনে বাংলাদেশের জামাত ইসলামীর প্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড ভেঙে ফেলার ভিডিওটিও ভাইরাল হয়েছে। এটি আসলে কে করেছে সেটি যদিও তদন্তের বিষয়, কিন্তু সাধারণ মানুষ আঙ্গুল তুলছে মির্জা ফখরুলের দিকেই। সব মিলে তাহলে কে এবং কেন এগিয়ে? ঠাকুরগাঁও এক আসনের এই লড়াইকে যদি আমরা ব্যবচ্ছেদ করি, তবে দেখব মোহাম্মদ দেলোয়ার হোসেনের পাল্লা ভারী তার ক্লিন ইমেজ, তৃণমূলের সাথে নিবিড় সম্পর্ক এবং সেবার মানসিকতায়। তিনি পরিবর্তনের এক শক্তিশালী বার্তা নিয়ে এসেছেন। জামায়াতের সুশৃঙ্খল সংগঠন তাকে এমন এক নিরাপত্তা দিচ্ছে যা অন্য প্রার্থীদের নেই। তিনি এখন গণমানুষের প্রতিনিধি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তারুণ্য তাকে দুহাত ভরে সমর্থন দিচ্ছে। অন্যদিকে মির্জা ফখরুলের কাছে বিএনপির বিশাল ঐতিহ্য এবং তার জাতীয় পর্যায়ের ব্যক্তিগত উচ্চতা। তিনি যখন নির্বাচনী ময়দানে পুরোপুরি নামবেন, তার সেই পুরনো জাদুকারী বক্তৃতা আর আবেগ দিয়ে ভোটারদের আবার নিজের দিকে টানার ক্ষমতা তার আছে। বিএনপির যে বিশাল ভোট ব্যাংক ঠাকুরগাঁওয়ে রয়েছে, তা রাতারাতি অন্য কোথাও চলে যাবে এমনটিও ভাবা ঠিক হবে না। তবে সমস্যা হলো নিরপেক্ষ ভোট এবং নতুন ভোটারদের নিয়ে। এই ভোটাররা দাপট চায় না,
তারা চায় সেবা, তারা ঢাকার বড় সাহেব চায় না, তারা চায় পাশের বাড়ির বড় ভাই। এই সমীকরণে মোহাম্মদ দেলোয়ার হোসেন মির্জা ফখরুলের চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন কি, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠাকুরগাঁও ১ আসনের এই লড়াই কেবল একটি আসনের জয় পরাজয় নয়, এটি বাংলাদেশের আগামী রাজনীতির এক চূড়ান্ত নিদর্শনও বটে। এটি প্রমাণ করবে মানুষ কি এখন কেবল দলীয় প্রতীকে বা নেতার চেহারায় ভোট দেবে, নাকি তারা প্রার্থীর ব্যক্তিগত আচরণ আর কাজেরও বিচার করবে। মোহাম্মদ দেলোয়ার হোসেন কি পারবেন তার বিনয় আর নিঃস্বার্থ সেবা দিয়ে মির্জা ফখরুলের মতো মহিরুহুকে উপড়ে ফেলতে, নাকি মির্জা ফখরুল আবার প্রমাণ করবেন যে তার ৩০ বছরের দুর্গে হানা দেওয়া অত সহজ নয়? ঠাকুরগাঁও কি তার পুরনো অভিভাবকের ওপরই ভরসা রাখবে, নাকি এক নতুন সূর্যোদয়কে বরণ করে নেবে? রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তবে এটুকু নিশ্চিত যে এবারে নির্বাচন ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য এক অগ্নি পরীক্ষা। জয় জারি হোক, আমরা আশা করি জয় হোক ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের এবং সুস্থ রাজনীতির। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ঠাকুরগাঁও ১ আসনে এবার কার বিজয় নিশ্চিত? মোহাম্মদ দেলোয়ার হোসেনের তারুণ্য নাকি মির্জা ফখরুলের অভিজ্ঞতা? কে জিতবে আপনার মতে? কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান মতামত। নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।